হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব মুর সম্পর্কে। তো মুর একজন অ্যানালাইটিক ফিলোজফার ছিলেন বা অ্যানালাইটিক দর্শনের বা বিশ্লেষণাত্মক দর্শনের প্রবর্তক ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন বলা যায়। তো তার যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে, যেগুলো নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে রেফুটেশন আইডিয়ালিজম, ডিফেন্স অফ কমন সেন্স অ্যান্ড এক্সটার্নাল ওয়ার্ল্ড থিওরি। তো এই তত্ত্বগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো মুর সম্পর্কে বলতে গেলে, মুর ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ব্রিটিশ ফিলোজফার অ্যান্ড দ্য ফাউন্ডার অফ অ্যানালাইটিক ফিলোসফি। অর্থাৎ মুর ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্রিটিশ ফিলোজফার এবং বিশ্লেষণাত্মক দর্শনের প্রতিষ্ঠাতা বা অ্যানালাইটিক দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। হি ওয়াজ অ্যান আইডিয়ালিস্ট ইন দ্য বিগিনিং বাট সুন স্টার্টেড অপোজিং দিস। অর্থাৎ তিনি শুরুতে আইডিয়ালিস্ট বা ভাববাদী দার্শনিক ছিলেন, কিন্তু পরবর্তীতে তার বিরোধিতা শুরু করেছিলেন বা বিরোধী করেছিলেন। তা হি লিডস দ্য রিভল্ট অফ ব্রিটিশ এমপ্রিসিজম অ্যান্ড কমন সেন্স রিয়ালিজম এগেনস্ট জার্মান ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড অ্যাবসলভেশন। অর্থাৎ তিনি ব্রিটিশ এমপ্রিসিজম এবং কমন সেন্স বা সাধারণ জ্ঞান বাস্তবতার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেটা জার্মান ট্রান্সেন্ডেন্টাল বা স্বতন্ত্রতা বা অ্যাবসলিউশন বা আত্মসমর্থকতার বিরুদ্ধে। অর্থাৎ তিনি ব্রিটিশ এমপ্রিসিজম এবং কমন সেন্সের বিদ্রোহের যে নেতৃত্ব দিয়েছিলেন, কারণ সেই সময় জার্মানের যে ট্রান্সেন্ডেন্টালিজম বা স্বাতন্ত্রতা বা অ্যাবসলিউশন বা আত্মসমর্থকতা যে নীতিগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি কমন সেন্সের মাধ্যমে বিরোধিতা করেছিলেন বা সেই কমন সেন্সের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, এক কথায় বলা যায়। দ্য নোটেবল ওয়ার্কস মোর আর প্রিন্সিপিয়া এথিকা অ্যান্ড এথিক্স। তো তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো বা গ্রন্থগুলো রয়েছে, যেমন প্রিন্সিপিয়া এথিকা এবং এথিক্স। হি অলসো রোট সাম অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল আর্টিকেল লাইক রেপুটেশন আইডিয়ালিজম, এ ডিফেন্স অফ কমন সেন্স অ্যান্ড প্রুফ অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো তার কয়েকটি প্রভাবশালী বই লিখেছিলেন, যেগুলো হচ্ছে রেপুটেশন আইডিয়ালজি, এ ডিফেন্স অফ কমন সেন্স অ্যান্ড প্রুফ অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি তিনি লিখেছিলেন। তো রেফুটেশন আইডিয়ালিজম, তো তিনি আইডিয়ালিজমের যে বিরোধিতা করেছিলেন, সেখানে তিনি কি বলেছেন, কিভাবে বিরোধিতা করেছিলেন, যে মুর কন্ডেম অ্যান্ড রিফুট আইডিয়ালিজম। অর্থাৎ মুর আইডিয়ালিজম বা আদর্শবাদ বা ভাববাদের নিন্দা এবং খণ্ডন করেছিলেন। হি ওয়াজ এগেনস্ট সাবজেক্টিভ আইডিয়ালিজম, এবং তিনি সাবজেক্টিভ আইডিয়ালিজের বিরোধিতা ছিলেন বা বিরুদ্ধে ছিলেন, যেটা সাবজেক্টিভ আইডিয়ালিজম বলতে ব্যক্তিগত ভাববাদের বিরোধিতা করেছিলেন। দ্য এক্সিস্টেন্স অফ দ্য অবজেক্ট ইন দ্য এক্সটার্নাল ডাজ নট ডিপেন্ড আপন হিউম্যান পারসেপশন। তো কারণ তিনি ভাববাদের যে বিরোধিতা করেছিলেন এই কারণ বাহ্যিক বস্তুর অস্তিত্ব মানুষের ধারণার উপর নির্ভর করে না তার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ মুর বলেছিলেন যে বাহ্যিক বস্তুর অস্তিত্ব কখনোই মানুষের ধারণা বা কনসেপ্টের উপরে নির্ভর করে না। হি ডাজ নট এক্সামাইন দ্য বেসিক টেনেট অফ দ্য আইডিয়ালিস্ট ফিলোসফি। তো তিনি ভাববাদী দর্শনের মৌলিক নীতি পরীক্ষা করেন না, অর্থাৎ ভাববাদীদের যে নীতিগুলো সেগুলো তিনি যাচাই করেননি বা পরীক্ষা করেননি। The various arguments given favor of idealism depends only on the fundamental thesis which talks about the statement to be is to be perceived. তো তিনি ভাববাদের যে মৌলিক নীতিগুলি পরীক্ষা করেন না এই কারণেই, কারণ ভাববাদের পক্ষে যে দেওয়া যে যুক্তিগুলো, বিভিন্ন যুক্তিগুলো তারা ভাববাদীরা দিয়েছিলেন, সেগুলো শুধুমাত্র মৌলিক থেসিসের উপর নির্ভর করে, যা টু বি ইজ টু বি পারসিভড এই স্টেটমেন্টের কথাই বলে। অর্থাৎ মুর যে টু বি ইজ টু বি পারসিভড যে তত্ত্বটা দিয়েছিলেন, সেই তত্ত্বতে যে কথা বলেছে, ভাববাদীরা দর্শনের যে মৌলিক বা ভাববাদী দর্শনের যে মৌলিক নীতিগুলো ছিল, সেগুলো একই কথা বলে। তার জন্য ভাববাদী দর্শনের মৌলিক নীতিগুলোকে তিনি পরীক্ষা করেননি বা তার দরকার পড়েনি। অ্যাকর্ডিং টু দিস ডক্ট্রিন, এক্সটার্নাল ওয়ার্ল্ড ক্যান নট এক্সিট উইদাউট পারসিভড বিং। তো টু বি ইজ টু বি পারসিভড এই মতবাদ অনুসারে পারসিভড বিং বা অনুভূত সত্তা, এখানে পারসিভ বলতে অনুভূত হওয়াকে বোঝায়। তো পারসিভড বিং বা অনুভূত সত্তা ছাড়া এক্সটার্নাল ওয়ার্ল্ড বা বাইরের জগতের অস্তিত্ব থাকতে পারে না। তো টু বি ইজ টু বি পারসিভড যে তত্ত্বটা মুর দিয়েছিলেন, সেই তত্ত্বের মূল যে উদ্দেশ্য বা মূল যে বিষয়বস্তু অ্যাকচুয়ালি বলা যায়, তো মূল বিষয়বস্তু এটাই ছিল যে পারসিভ বিং বা অনুভূত সত্তা ছাড়া কখনোই কোনো মানুষ বা আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড বা বাইরের জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না বা অস্তিত্ব আমরা চিন্তাও করতে পারি না, সেটাই বলছেন। দ্য প্রপোজিশন টু বি ফর দ্য আইডিয়ালিস্ট পজিশন, দ্য প্রপোজিশন টু বি ইজ টু বি পারসিভড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভাববাদী অবস্থানের জন্য
টু বি পারসিভড খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভাববাদীদের যে সমালোচনা তিনি করেছেন বা বিরোধী করেছেন সেটার পরিপ্রেক্ষিতে টু বি পারসিভ যে তত্ত্বটা, মুরের যে তত্ত্ব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। He also says that Berkeley thought that he had disapproved the externality of the object of the world. তো তিনি বলেছেন যে বার্কলে ভেবেছিলেন যে তিনি পৃথিবীর বস্তুর বাহ্যিকতাকে অস্বীকার করেছেন, কিন্তু তিনি ভুল ছিলেন। অর্থাৎ বার্কলে যে বাইরের জগৎ বা এক্সটার্নাল ওয়ার্ল্ডের স্বীকার করেননি, তো তার পরিপ্রেক্ষিতে মুর বলছেন যে বার্কলে ভেবেছিলেন যে তিনি বাহ্যিক জগতের স্বীকার করেছিলেন না, কিন্তু তিনি ভুল ছিলেন। তো মুর কি বলছেন যে বাট হি ওয়াজ রং, তিনি ভুল ছিলেন। অ্যাকর্ডিং টু মুর, বার্কলে হ্যাজ নট ডিসঅ্যাপ্রুভ দ্য এক্সটার্নালিটি অফ দ্য অবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো মুর বলছেন যে বার্কলে বিশ্বের বস্তুর বাহ্যিকতাকে অস্বীকার করেননি, বরং গ্রহণ করেছেন। কেননা হি সেজ দ্যাট দ্য অ্যানালাইসিস অফ দ্য মিনিং অফ দ্য এক্সিস্টেন্ট ডাজ নট এন্টেল পারসিপি দ্য কন্ডিশন অফ দ্য পারসিভড আইডিয়া। অর্থাৎ মুর বলেছেন যে অস্তিত্বের অর্থের বিশ্লেষণে পারসিপির ধারণা জড়িত নয়। পারসিপি বলতে এখানে অনুভূত হওয়ার শর্তকে বুঝিয়েছে বা অনুভূত হওয়াকে বোঝায়। পারসিভ বলতে অনুভূত হওয়াকে বুঝিয়েছে। অর্থাৎ বার্কলে যে বাহ্যিক জগতের গ্রহণ করেছিলেন না বা সমর্থন করেছিলেন না, কিন্তু বার্কলে বলছেন যে টু বি পারসিভড এই তত্ত্ব অনুসারে এখানে যে তত্ত্বটা মুর দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে বার্কলে যে তত্ত্বটা, ভাববাদীদের যে তত্ত্বটা তারা দিয়েছিলেন সেখানে কিন্তু একই কথা রয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে বার্কলেও কিন্তু এক্সটার্নাল ওয়ার্ল্ডের স্বীকার করেন, সেটা মুর বলছেন। তারপর হচ্ছে হি সেজ দ্যাট রিলেশন ইজ নট মেড অ্যান্ড দ্য অপোজিট ইজ নট কনসিভেবল অনলি হোয়েন এ রিলেশন ইজ মেড। তো মুর বলেন যে একটি সম্পর্ক তৈরি করা হয় না এবং বিপরীত কল্পনা করা যায় না শুধুমাত্র যখন একটি সম্পর্ক তৈরি করা হয়। অর্থাৎ সম্পর্ক তৈরি করার সময় কখনো বিপরীত কল্পনা করা যায় না, বা বিপরীত কল্পনা করার সময় কখনো সম্পর্ক তৈরি করা যায় না, এই ব্যাপারটাই বলেছেন। টু বি পারসিভড প্রপোজিশন ইজ নট রিগার্ডেড অ্যাজ এ সেলফ এভিডেন্ট প্রপোজিশন। তাই টু বি পারসিভড এই প্রস্তাব একটি সেলফ এভিডেন্ট বা স্পষ্ট প্রস্তাব হিসাবে গণ্য করা হয় না। তারপর বলছে অ্যানালাইটিক প্রপোজিশনস আর রিগার্ডেড অ্যাজ নেসেসারি বাট স্টিল দিস আর অলসো রিগার্ডেড অ্যাজ স্ট্রেইল অফ নলেজ। তো বিশ্লেষণাত্মক প্রপোজিশন বা অ্যানালাইটিক প্রপোজিশন এগুলি প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয়, কিন্তু তবুও সেই জ্ঞানগুলি কখনোই জীবনমুক্ত হিসাবে বিবেচিত হয় না। কারণ তিনি বলেছেন যে হি সেজ দ্যাট দিস প্রপোজিশন ডু নট অ্যান্ড এনি ম্যাটেরিয়াল অ্যাডিশন টু নলেজ অ্যান্ড নো প্রপোজিশন আর রিগার্ডেড বোথ অ্যানালাইটিক্যাল অ্যান্ড সিনথেটিক্যাল। তো তিনি বলেছেন যে বিশ্লেষণাত্মক প্রপোজিশনের যে প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয়, প্রপোজিশন অ্যাকচুয়ালি বিশ্লেষণাত্মক প্রপোজিশনগুলি কী হয়, প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয় বলেছেন, কিন্তু তবুও এগুলি জীবনমুক্ত হিসাবে বিবেচিত হয় না বা সরাসরি পরিষ্কারভাবে কখনোই বিবেচিত হয় না। তার পরিপ্রেক্ষিতে মুর বলছেন যে প্রপোজিশনগুলি জ্ঞানের সাথে কোনো উপাদান সংযোজন করে না এবং কোনো প্রপোজিশনকে অ্যানালাইটিক্যাল এবং সিনথেটিক্যাল উভয় হিসাবে বিবেচনা করা হয় না, যার জন্যই বিশ্লেষণাত্মক প্রপোজিশন একদম পরিষ্কারভাবে বা জীবাণুমুক্ত হিসাবে বিবেচিত করা হয় না। দ্য হেগেলিয়ান লজিক রিগার্ডেড অ্যাজ আনঅ্যাকসেপ্টেবল অ্যাকর্ডিং টু মুর। তো মুরের মতে হেগেলিয়ান যুক্তি অগ্রহণযোগ্য বলে বিবেচিত, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। কেননা দ্য অ্যাওয়ারনেস অফ এ থিং হুইচ ইনভলভস টু ডিস্টিংক্ট এলিমেন্টস আর কনফিউজড বাই দ্য আইডিয়ালিস্ট। তো কারণ একটি জিনিসের সচেতনতা যার মধ্যে দুটি স্বতন্ত্র উপাদান রয়েছে তা ভাববাদের দ্বারা বিভ্রান্তি ঘটে, অর্থাৎ বিভ্রান্তি সৃষ্টি হয়। তো অর্থাৎ ভাববাদী যে মতবাদ, যে হেগেলিয়ান যে যুক্তিকে অগ্রগ্রহণযোগ্য বা হেগেলিয়ানদের যে মতবাদ, ভাববাদীদের যে মতবাদ, সেখানে একটি জিনিসের সচেতনতার মধ্যে বা কনসাসনেস, এই সচেতনতার মধ্যে যে দুটো স্বতন্ত্র উপাদান রয়েছে তা ভাববাদ বিভ্রান্তি সৃষ্টি করে। অর্থাৎ ভাববাদের যে বক্তব্য, মূল বক্তব্য যেটা, সেই বক্তব্য এই কনসাসনেসের বা সচেতনতার যে দুটো দিক সেটা পুরোপুরি পরিষ্কারভাবে তারা আলোচনা করেননি, যার জন্য ভাববাদীদের মূল বক্তব্য যখন পড়ার সময় বা তাদের কনসেপ্টকে বোঝার সময় অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি করে, মুর বলেছেন। তো মুর অ্যাপ্লাইড দ্য কমন সেন্স ডিস্টিংশন আন্ডার মিনিং দ্য পজিশন অফ দ্য আইডিয়ালিস্ট।
তাই মুর ভাববাদীদের অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্য কমন সেন্সের পার্থক্য ব্যবহার করেছিলেন। অর্থাৎ তিনি ভাববাদীদের সেই ক্লিয়ারনেসের অভাবের জন্য বা পরিষ্কারভাবে কোনো যুক্তি না দেওয়ার জন্য তাদের পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্য কমন সেন্সের পার্থক্য ব্যবহার করেছিলেন। ওকে, তারপর রয়েছে ডিফেন্স অফ কমন সেন্স। তো এখানে তিনি কি বলেছেন, মুর সেজ দ্যাট আইডিয়ালিস্ট আর্গুমেন্ট ইজ রিগার্ডেড অ্যাজ আনসাউন্ড বাট হি অলসো অফার্স more arguments which are metaphysical rather than logical to refute the idealism concept. তো মুর বলেছেন যে ভাববাদী যুক্তিকে অবাস্তব বলে গণ্য করা হয়, কিন্তু ভাববাদ ধারণাটিকে খণ্ডন করার জন্য তিনি আরও যুক্তি প্রদান করেছেন যা যুক্তিসঙ্গত নয় বরং অধিবিদ্যক বা মেটাফিজিক্যাল। ওকে, তো তিনি ভাববাদীদের বিরুদ্ধে যে যুক্তিগুলো দিয়েছিলেন, আরও অনেক যুক্তি বা ওদের ভাববাদীদের বিরুদ্ধে যে যুক্তিগুলো তিনি দিয়েছিলেন সেই যুক্তিগুলো যুক্তিসঙ্গত নয়, সেটা অধিবিদ্যক বা মেটাফিজিক্যাল যুক্তি দিয়েছিলেন। হি সেজ দ্যাট থ্রু কমন সেন্স নলেজ অনলি উই ক্যান অ্যানালাইজ দ্যাট দ্য সেন্সেশন অফ ব্লু ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সেন্সেশন অফ গ্রিন। তো এখানে তিনি বলেছেন যে শুধুমাত্র সাধারণ জ্ঞান বা কমন সেন্স নলেজ এর মাধ্যমেই আমরা বিশ্লেষণ করতে পারি যে নীলের অনুভূতি বা সবুজের অনুভূতি থেকে ভিন্ন। অর্থাৎ কোনো রঙের ক্ষেত্রে এখানে বলেছে যে নীল বস্তুর সঙ্গে আমরা অন্যান্য কোনো বস্তু বা সবুজের বস্তু, এই দুটো বস্তুর যে ভিন্নতা সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি, কমন সেন্সের মাধ্যমে জানতে পারি, অর্থাৎ কমন সেন্স নলেজের মাধ্যমে জানতে পারি, এটাই মুর বলছেন। ওকে, তো মুরের মতে যে আমরা কখনোই কমন সেন্স ব্যতীত কখনোই দুটো বস্তুর মধ্যে পার্থক্য করতে পারি না, যেমন নীল এবং সবুজের অনুভূতির মধ্যে এদের যে ভিন্নতা রয়েছে এটা কখনোই করতে পারি না, যেটা জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কমন সেন্স নলেজ। ওকে, এটা মুর বলছেন। তো ফর এক্সাম্পল হিসাবে দিয়েছে, ইন এ গার্ডেন উই ফাইন্ড দ্যাট এভরিথিং অ্যারাউন্ড আস গ্রিন হোয়াইল দ্য স্কাই ওভারহেড ইজ রিগার্ডেড অ্যাজ ব্লু সোজ দ্যাট দ্য গ্রিন অ্যান্ড দ্য ব্লু আর টেকেন অ্যাজ ডিস্টিংক্ট। তো এক্সাম্পল হিসাবে তিনি দিয়েছেন যে যদি আমরা কোনো সবুজ অরণ্যে যাই তাহলে আমরা আমাদের চারপাশে সব কিছুকেই সবুজ দেখতে পাবো, কারণ সেখানে সবুজ অরণ্য যেহেতু, সেখানে অনেক সবুজ উদ্ভিদে পরিপূর্ণ, সেহেতু আমরা চারিদিকে তাকালে কি দেখতে পাবো, সবুজ রঙটাকেই দেখতে পাবো বা সবুজের সমাহার দেখতে পাবো। কিন্তু আমরা যখন তার সাথেই আকাশের দিকে দেখি তাহলে তার যে নীল রঙটা রয়েছে বা নীল এবং তার সাথে নীল এবং সবুজের আলাদা হিসাবে বিবেচনা করি। অর্থাৎ এটা কমন সেন্সের মাধ্যমে আমরা জানতে পারলাম যে চারিদিকে সবুজ রঙটা দেখছি, হট করে আকাশের দিকে তাকালাম তাহলে কি দেখতে পাচ্ছি যে স্কাই ইজ ব্লু, অর্থাৎ নীল আকাশ। তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা কমন সেন্স উৎপন্ন হলো, সেখানে আমরা তফাৎ করতে পারলাম যে সবুজের মধ্যে বা সবুজের অনুভূতির সঙ্গে নীলের অনুভূতির একটা পার্থক্য রয়েছে বা এরা ভিন্ন দুটো রং। ওকে, তারপর হচ্ছে দিস ডিস্টিংশন অ্যারাইজ ডিউ টু দ্য ডিফারেন্স হুইচ ইজ সিন বিটুইন গ্রিন অ্যান্ড ব্লু অবজেক্ট। অর্থাৎ এখানে বলছে যে সবুজ এবং নীলের বস্তুর মধ্যে যে পার্থক্য দেখা যায় তার কারণে সচেতনতা এবং সচেতনতার বস্তু আলাদা হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ তিনি সবুজ এবং নীলের মধ্যে যে পার্থক্য আমরা করতে পারছি সে কারণ একটাই, কারণ আমরা সচেতনতা এবং সচেতনতার বস্তু বিষয়বস্তু যেটা, সে অ্যাওয়ারনেস যেটাকে বলছে, অ্যাওয়ারনেসের যে বস্তু, একটা অ্যাওয়ারনেস বিং আর একটা হচ্ছে অনলি অ্যাওয়ারনেস। তো এই দুটোর মধ্যে মানে এই দুটো আলাদাভাবে বিষয়বস্তুকে আলাদাভাবে বিবেচনা করতে পারি বলেই আমরা নীল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারি। ওকে, আওয়ার কনসাসনেস হ্যাজ টু এলিমেন্টস। তো কনসাসনেসের দুটো এলিমেন্টসের কথা তিনি বলেছেন বা উপাদানের কথা বলেছেন। তো ফার্স্টটা হচ্ছে অন ইজ রেসপন্সিবল ফর অল অ্যাওয়ারনেস, যেটা অ্যাওয়ারনেস বা সচেতনতার দায়িত্বশীল সচেতনতার কথা বলেছেন। এবং সেকেন্ড যেটা বলছে শোজ দ্য কন্টেন্ট অফ কনসাসনেস অনলি, এবং যেটা দ্বিতীয়টি শুধুমাত্র চেতনার বিষয়বস্তুকে দেখায় বা চেতনার বিষয়বস্তু। অর্থাৎ দুটো উপাদানের কথা বলেছেন কনসাসনেসের, সেটা হচ্ছে একটা চেতনা এবং একটা চেতনার বস্তু। অ্যাকর্ডিং টু আইডিয়ালিস্ট উই ক্যান নট সেপারেট দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড ইটস কন্টেন্ট। তো এখানে বলছে যে ভাববাদ অনুসারে আমরা সচেতনতা এবং বিষয়বস্তু কখনো আলাদা করতে পারি না। অর্থাৎ ভাববাদীরা বলছেন এটা, ভাববাদীদের মতে অ্যাওয়ারনেসের সঙ্গে অ্যাওয়ারনেস যে থিংটা বা বস্তুটা সেটার মধ্যে কখনো আলাদা করতে পারি না এই দুটোকে। কারণ কি বলেছেন, আইডিয়ালিস্ট সেজ দ্যাট distinction can be made but separate
divisibility is not made, but Moore says that we cannot regard consciousness and its object as identical. তো ভাববাদীরা যেহেতু বললেন যে সচেতনতা এবং সচেতনতার বস্তুর মধ্যে কখনো আলাদা করতে পারি না, কারণ কোনো জিনিসের পার্থক্য করা যায় কিন্তু বিচ্ছিন্নতা করা হয় না। অর্থাৎ ভাববাদীরা এটাই বলছেন যে তারা সচেতনতা এবং সচেতনতা বস্তুর মধ্যে পার্থক্য এই জন্যই করতে পারছেন না, কারণ কোনো জিনিসের পার্থক্য করা যায় কিন্তু তাদেরকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করা যায় না, সেই জন্য তারা সেটাকে আলাদা করতে পারেনি। কিন্তু মুর বলছেন যে মুর সেজ দ্যাট উই ক্যান নট রিগার্ড কনসাসনেস অ্যান্ড ইটস অবজেক্ট অ্যাজ আইডেন্টিক্যাল। অর্থাৎ মুর বলছেন যে আমরা চেতনা এবং বস্তুকে অভিন্ন মনে করতে পারি না। অর্থাৎ চেতনা এবং বস্তু, আমাদের যে কনসাসনেস অর্থাৎ চেতনা এবং কোনো থিং বা বস্তু বা অবজেক্টগুলোকে অভিন্ন মনে করতে পারি না। অর্থাৎ এরা ভিন্ন, এরা কখনোই এদেরকে গুলিয়ে ফেলা আমাদের পক্ষে ভুল করি, অর্থাৎ গুলিয়ে ফেললে সেটা ভুল করব, কারণ এটা অভিন্ন, এরা একে অপরের থেকে আলাদা। ওকে, অ্যাকর্ডিং টু হিম আইডিয়ালিস্ট ভিউ ইজ টেকেন ইজ টোটালি ননসেন্সিয়াল। তো এখানে বলছে তার মতে ভাববাদী দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ অযৌক্তিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ বিকজ হি সেজ দ্যাট দ্য ব্লু ডাজ নট বিলং টু দ্য কনসাসনেস বাট টু দ্য স্কাই ওনলি মুর এক্সপিরিয়েন্স টেল আস এভরিথিং। কারণ নীল চেতনার অন্তর্গত নয়, কিন্তু আকাশের সাথে কেবল মুরের অভিজ্ঞতা আমাদের সব কিছু বলে। অর্থাৎ নীল কোনো চেতনার বস্তু নয়, ওটা আমরা চোখের সামনে দেখছি, তার জন্যই আমরা সরাসরি চারিদিকে সবুজ নীল চেতনার অন্তর্গত নয়। অর্থাৎ নীল বলতে সেই আকাশের কথা বলছে, আকাশের নীলের কথা বলছে, ব্লু স্কাইয়ের কথা বলছে, সেটা আমাদের কমন সেন্সের মাধ্যমে ধরা যায়। আর আকাশের সাথে কেবল মুরের সেটা কি আমরা অভিজ্ঞতার অর্থাৎ কমন সেন্সের মাধ্যমেই জানতে পারছি বা সব কিছু জানতে পারছি, সেটাই বলছে। According to some idealists, the blue sky is regarded as a mental image. That's why it is inseparable from the mind. তো কিছু ভাববাদী মতে বা ভাববাদীদের মতে নীল আকাশকে একটি মানসিক চিত্র হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ কিছু কিছু ভাববাদীরা যারা রয়েছেন তারা নীল আকাশকে একটা মানসিক চিত্র হিসাবে বিবেচনা করেছেন, এজন্যই এটি মন থেকে অবিচ্ছেদ্য বলেছেন তারা। এবং এরা যেহেতু মানসিক চিত্র হিসাবে বিবেচনা করা হয় তাই এটা মন থেকে অবিচ্ছেদ্য। অর্থাৎ মনে মেন্টাল স্টেট মানে কি, মেন্টাল ইমেজ মানে কি, আমরা মানসিক দিক থেকে সব কিছু জানতে পারছি, তাহলে মানসিক দিক থেকে যে জিনিসটা জানতে পারবো সেটা মনের সঙ্গে কখনোই বিচ্ছেদ ঘটবে না, কারণ মনের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। তার জন্য তিনি এই জন্য এটাকে মন থেকে অবিচ্ছেদ্য বলেছেন ভাববাদীরা। ওকে, তো মুর কি বলছেন যে মুর সেজ দ্যাট মেন্টাল ইমেজ অফ অ্যান object is not regarded as a same thing which means knowing the existence of an object. তো মুর বলছেন যে বস্তুর মানসিক চিত্রকে একই জিনিস হিসাবে বিবেচনা করা হয় না, যার অর্থ হলো একই বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জানা। অর্থাৎ ভাববাদীরা যেমন বলছে যে নীল আকাশকে একটি মানসিক চিত্র হিসাবে যেহেতু আমরা জানতে পারি সেহেতু এটি মন থেকে অবিচ্ছেদ্য নয়, কিন্তু মুর বলছেন যে বস্তুর মানসিক চিত্রকে একই জিনিস হিসাবে বিবেচনা করা হয় না, কখনোই একই জিনিস হিসাবে আমরা বিবেচনা করতে পারবোই না, যার অর্থ হলো একটি বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জানা। অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানবো তবেই আমরা সেটাকে প্রতিফলিত করতে পারবো বা ব্যক্ত করতে পারবো। ওকে, এটা মুরের মত। তারপর হচ্ছে প্রুফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো বাহ্যিক জগৎ সম্পর্কে তিনি যে প্রুফগুলো দিয়েছেন, ডেকার্থ অ্যান্ড কান্ট ট্রাইড টু প্রুভ দ্যাট এক্সিস্টেন্স অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড, থিংস লাইক বডি উইথ হ্যান্ডস, টেবিল, চেয়ার, সিটিসি, দে হ্যাভ গিভেন এক্সেলেন্ট প্রুফ সেইং দ্যাট অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজ এক্সিস্ট। তো ডেকার্থ এবং কান্ট বাহ্যিক জগতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছিলেন, যেমন হাত, টেবিল, চেয়ার, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে তারা এই যুক্তি দিয়ে চমৎকার প্রমাণ দিয়েছেন যে একটি বহির্বিশ্বের অস্তিত্ব রয়েছে। তো ডেকার্থ এবং কান্ট বাহ্যিক জগতের অস্তিত্ব স্বীকার করেছেন বা প্রমাণ করার চেষ্টা করেছেন, যেমন একটা চেয়ার বা হাত এরকম উদাহরণের সাহায্যে এগুলোকে একটা এক্সটার্নাল অবজেক্ট বলেছেন, এবং তারা একটা চমৎকার প্রমাণের সাহায্যে তারা বহির্বিশ্বের অস্তিত্ব প্রমাণ করেছেন বা প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এখানে মুরু কি বলছেন, হাউএভার দোজ প্রুফস আর হার্ড টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। মুর বিলিভ দ্যাট দিস ফিলোসফার ওয়ার টু কমপ্লেক্স অ্যান্ড দ্যাট দেয়ার ইজ এ মাচ সিম্পল প্রুফ। হি সিম্পলি পুটস হিজ হ্যান্ডস ইন ফ্রন্ট অফ হিম ইফ কুড এনিথিং ইভেন লেগ। তো মুর বলছেন যে ডেকার্থ এবং কান্ট যে বাহ্যিক জগতের প্রমাণটা দিয়েছেন সেই প্রমাণগুলো পড়া এবং বোঝা খুবই কঠিন এবং সেই দার্শনিকরাও খুব জটিল। অর্থাৎ ডেকার্থ এবং কান্টকে জটিল দার্শনিক বলেছেন মুর, এবং তাদের যে প্রমাণটা তারা দিয়েছিলেন সেটা পড়া বা বোঝা আমাদের পক্ষে খুবই কঠিন, সেটাই বলছে।
এবং এর অনেক সহজ প্রমাণ রয়েছে, এবং মুর বলছেন যে এর অনেক সহজ প্রমাণ রয়েছে। যেমন একটা হাতের সামনে আর একটা হাত রেখে তিনি বলছেন যে এটা দিয়েও প্রমাণ করা যায় বা এই সম্বন্ধে প্রমাণ করা যায়, যেমন পা সম্বন্ধেও, হাত বা পা এই সম্বন্ধেও প্রমাণ করা যায় বাহ্যিক জগতের, সেটা মুর বলছেন। কিন্তু ডেকার্ত এবং কান্ট এরা অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। হি ক্লেমস দ্যাট হেয়ার ইজ অন হ্যান্ড অ্যান্ড দ্য হেয়ার ইজ অ্যানাদার, হ্যান্ডস আর এক্সটার্নাল থিং। তো এখানে বলছে যে তিনি দাবি করেন যে এখানে এক হাত এবং এখানে অন্য হাত দুটোই কিন্তু বাহ্যিক জিনিস, এভাবেই বহিরাগত জিনিস বিদ্যমান। তো এখানে সরাসরি মুর খুব সাধারণভাবে বলে দিয়েছেন যে একটা হাত, এখানে একটা হাত, ওখানে একটা হাত, এই দুটোই একটা বাহ্যিক জিনিস, এভাবে বহিরাগত সমস্ত জিনিসকেই আমরা বিদ্যমানভাবে রয়েছে, যার জন্য এগুলোকে সবকেই এক্সটার্নাল ওয়ার্ল্ডের বা এক্সটার্নাল বাহ্যিক জগতের তিনি প্রমাণ সরাসরি সিম্পলভাবে করেছেন অ্যাকচুয়ালি বলা যায়। তারপর যে মুর বিলিভ দ্যাট হি হ্যাজ গিভেন এ বেটার প্রুফ দ্যান ডেকার্ত ইন হিজ মেডিটেশন। তো মুর বিশ্বাস করেন যে তিনি তার মেডিটেশন শায়দ এর একটা গ্রন্থ হতে পারে, তো সেই মেডিটেশনে ডেকার্ত এবং মানে ডেকার্তের চেয়ে ভালো প্রমাণ দিয়েছেন মুর, সেটাই বলছে যে মুর বিশ্বাস করেছেন যে আমি মেডিটেশনে যে যুক্তিগুলো দিয়েছেন সেটা ডেকার্তের থেকে অনেকটাই ভালো বা যুক্তি সাপেক্ষে, সেটাই বলছে। তারপর বলছে মুর certainly thinks so, however he never even tried to proving that he has hands. He thinks proving this is absurd. In order to do so would have to prove that he is not dreaming, which he knows he cannot, he is not even going to try. তো ওখানে বলছে যে মুর অবশ্যই মনে করেন যে হাত একটা বাহ্যিক জিনিস, তবে তিনি কখনো প্রমাণ করার চেষ্টা করেননি যে তার হাত আছে, অর্থাৎ তিনি হাতকে বাহ্যিক জিনিস বলেছেন বা হাতকে একটা বাহ্যিক বস্তু বলেছেন, তবে তিনি কখনো নিজের মানে হাতকে কখনো প্রমাণ করার চেষ্টা করেননি, বা যে তার হাত আছে এই কথাটা এইগুলো তিনি কখনোই প্রমাণ করার চেষ্টা করেননি, কারণ তিনি মনে করেন যে একটি প্রমাণ মানে এটিকে প্রমাণ করা অযৌক্তিক। অর্থাৎ মুর মনে করেছেন যে এটি প্রমাণ করার কোনো দরকারই নেই, অর্থাৎ অযৌক্তিক একটা ব্যাপার। এটি করার জন্য তাকে প্রমাণ করতে হবে যে সে স্বপ্ন দেখছে না। অর্থাৎ যদি এটাকে প্রমাণ করতে যাই যে আমার হাত আছে বা এটা একটা হাত একটা জিনিস বা বস্তু, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি স্বপ্ন দেখছি না। অর্থাৎ আমি যদি স্বপ্নের মধ্যে থাকি তাহলে আমি কখনো একটা হাতের উপলব্ধি করতে পারবো না, সেটাই বলছে, যা তিনি করতে চাননি। অর্থাৎ সেই জন্যই তিনি এর কোনো প্রমাণ করতে চাননি। ওকে, তারপর যে হি ট্রাইজ টু কাউন্টার অ্যাটাক স্কেপটিক্যাল ফিলোসফার হু আর্গিউ that how can one be surely about the hand, it is possible that we are dreaming about it. তো এখানে বলছে যে তিনি স্কেপটিক্যাল ফিলোসফার বা সন্দেহবাদী দার্শনিকদের মোকাবিলা করার চেষ্টা করেছেন অথবা তাকে অ্যাটাক করেছেন। তো যারা যুক্তি দিয়েছিলেন যে কিভাবে হাত সম্পর্কে নিশ্চিত হতে পারে এটা সম্ভব যে আমরা এটা নিয়ে স্বপ্ন দেখছি। তো এই স্কেপটিসিজমরা একটা প্রশ্ন তুলেছিলেন যে আমরা কিভাবে মানে হাত সম্পর্কে নিশ্চিত হতে পারবো, বা আমরা এটা নিয়ে স্বপ্ন দেখছি এটাও, বা এটাকে কিভাবে আলাদা করতে পারবো, এই রকম প্রশ্ন করেছিলেন। তার জন্য তিনি স্কেপটিক্যাল যে ফিলোসফার যারা রয়েছেন তাদেরকে কাউন্টার অ্যাটাক করেছিলেন, বা তাদের বিরুদ্ধে তিনি কি বলেছেন যে মুর সিম্পলি রিপ্লাইস বাই সেইং দ্যাট হি নোজ হি স্ট্যান্ডিং আপ, সো হি নোজ হার নট ড্রিভিং। ফার্দার মোর হি থিঙ্কস if you do not know that you are dreaming, that then you really do not know that you are standing up, but Moore knows he is standing up, thus he is sure that he is not dreaming. তো এখানে মুর যে স্কেপটিসিজম আমরা প্রশ্ন করেছে যে হাত সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো, বা আমরা স্বপ্নের ব্যাপারটা কিভাবে এটার সঙ্গে স্বপ্ন দেখছি সেই সঙ্গে এটার সঙ্গে কিভাবে আলাদা করতে পারবো, যে প্রশ্নটা করেছে তার পরিপ্রেক্ষিতে মুর রিপ্লাই দিয়েছেন যে তিনি জানেন যে তিনি দাঁড়িয়ে আছেন, তাহলে তিনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন না। অর্থাৎ মুর বলছেন যে আমি যদি জানতে পারছি যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি নিশ্চয়ই কখনোই স্বপ্ন দেখছি না, কারণ আমি জানতে পারছি আমি দাঁড়িয়ে আছি। উপরন্তু তিনি মনে করেন যে যদি আপনি না জানেন যে আপনি স্বপ্ন দেখছেন, তাহলে আপনি সত্যিই জানেন যে আপনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আপনি যদি জানতে পারছেন যে আপনি স্বপ্ন দেখছেন না, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়েই আছেন। ওকে, কিন্তু মুর বলছেন যে তিনি দাঁড়িয়ে, যেহেতু তিনি নিশ্চিত করতে পারছেন দাঁড়িয়ে আছেন, তাহলে তিনি স্বপ্ন দেখছেন না। অর্থাৎ যেমন ডেকার্ত বলেছিল
যে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, অর্থাৎ আমি চিন্তা করছি এর জন্যই আমি আছি, আমার অস্তিত্বকে আমি জানতে পারছি। সেই রকমই এখানে মুর বলছেন যে আমি দাঁড়িয়ে আছি, আমি যেহেতু জানতে পারছি যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি কখনোই স্বপ্ন দেখছি না। আর যদি আমি স্বপ্ন দেখি তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, বা দাঁড়িয়ে থাকার ব্যাপারটা জানতে পারবো না। যেহেতু আমি দাঁড়িয়ে থাকছি সেহেতু আমি কখনোই স্বপ্ন দেখছি না। এইভাবেই তিনি বলছেন যে হাতের অস্তিত্ব রয়েছে বা হ্যান্ডের অস্তিত্ব রয়েছে। তো এইভাবে তিনি স্কেপটিসিজমের বিরুদ্ধে বা স্কেপটিক্যাল যে ফিলোসফার রয়েছেন তাদের বিরুদ্ধে রিপ্লাই দিয়েছিলেন। তারপর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তো প্রিভিয়াস ইয়ার্স এক্সপেক্টেড কোশ্চেন্স যেগুলো এসেছে আর কি, যেগুলো আসতে পারে। তো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, মুর রেফুটেশন অফ আইডিয়ালিজম ইজ বেসড অন হুইচ অন অফ দ্য ফলোয়িং। তো মুরের ভাববাদের খণ্ডন কোন যুক্তির উপর দিয়ে করেছেন, আর অর্থাৎ তিনি যে ভাববাদের খণ্ডনটা করেছেন, রেপুটেশন আইডিয়ালিজম খণ্ডন করেছেন, সেটা কোন যুক্তির উপর ভিত্তি করে। ফার্স্ট পয়েন্টে বলছে, ফার্স্ট অপশন বলছে ডিস্টিংশন বিটুইন নোয়ার অ্যান্ড দ্য অ্যাক্ট অফ নোয়িং, অর্থাৎ নোয়ার অ্যান্ড নোয়িং অ্যাক্টের পার্থক্যের উপর ভিত্তি করে, অর্থাৎ জানা এবং গ্রহিতা এবং জানার মধ্যে পার্থক্য, জ্ঞাতা বা যে জানছে সেই এটার মধ্যে পার্থক্যের উপর ভিত্তি করে। তো এটা তো কখনোই বলেননি যে আমরা রেপুটেশন আইডিয়ালিজম থিওরিটা পড়লাম, সেখানে কিন্তু এই কথাটা কখনোই আমরা দেখতে পাইনি, তাহলে এটা ফলস। তারপর সেকেন্ড অপশন বলছে ডিস্টিংশন বিটুইন মাইন্ড অ্যান্ড ম্যাটার। তো মাইন্ড অ্যান্ড ম্যাটারের কথাও তিনি বলেননি, কারণ আমরা থিওরি পড়তে গিয়ে কখনো মাইন্ড ম্যাটারের কথা কিন্তু আমরা আলোচনা করিনি। তাহলে এই সেকেন্ড অপশনটাও কিন্তু ভুল বা ফলস, কারণ মন এবং বস্তুর মধ্যে পার্থক্য তিনি করেননি, বা সেটার উপর ভিত্তি করে তিনি রেপুটেশন আইডিয়ালিজম বা আইডিয়ালিজমের বিরোধিতা করেনি। তারপর থার্ড অপশন বলছে ডিস্টিংশন বিটুইন সেন্স অ্যান্ড রেফারেন্স। সেন্স অ্যান্ড রেফারেন্স অর্থাৎ সেন্স অ্যান্ড রেফারেন্সের মধ্যে তিনি পার্থক্য, এটাও করেননি। এটাও, এই অপশনটাও কি হবে, ফলস হবে। তাহলে লাস্ট অপশনটা কি আছে, যে ডিস্টিংশন বিটুইন অফ অ্যাওয়ারনেস অ্যান্ড অবজেক্ট অফ অ্যাওয়ারনেস, অবশ্যই, কারণ তিনি সচেতনতা এবং সচেতনতা বস্তুর পার্থক্যের উপর ভিত্তি করেই কিন্তু রেফুটেশন আইডিয়ালিজম বা আইডিয়ালিজমের বিরোধিতা তিনি করেছিলেন। তাহলে এটার আনসার হবে ডি। ওকে, তারপরের কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু মুর হোয়েন এভার দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন এ ফিলোসফিক্যাল ডক্ট্রিন অ্যান্ড কমন সেন্স ইট ওয়াজ মোর লাইকলি দ্যাট। তো এখানে বলছে যে মুরের মতে যখনই একটি দার্শনিক মতবাদ এবং কমন সেন্সের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় তখন বেশি কোন ঘটনাটি ঘটে, বা এই যুক্তিগুলির মধ্যে কোন ঘটনাটি ঘটে যখন দার্শনিক মতবাদ এবং কমন সেন্সের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় বা দ্বিচরিতা দেখা যায়, তাহলে সেই পরিপ্রেক্ষিতে এখানে কোন স্টেটমেন্টটা ঠিক। তো ওখানে ফার্স্ট যে স্টেটমেন্টটা রয়েছে সেখানে বলছে যে কমন সেন্স হ্যাজ ফন অ্যাস্ট্রে রাদার দ্যান দ্য ফিলোসফিক্যাল ডক্ট্রিন, অর্থাৎ দার্শনিক মতবাদের পরিবর্তে সাধারণ জ্ঞান ভ্রান্ত হয়েছে। তো দার্শনিক কি বলছে যে কমন সেন্স হ্যাজ ফন অ্যাস্ট্রে রাদার দ্যান দ্য ফিলোসফিক্যাল ডক্ট্রিন, অর্থাৎ দার্শনিক মতবাদের পরিবর্তে সাধারণ জ্ঞান ভ্রান্ত হয়েছে, এটা কখনোই নয়, এই স্টেটমেন্টটা ভুল। তারপর বলছে দ্য আর্গুমেন্টস হ্যাজ গন অ্যাস্ট্রে রাদার দ্যান দ্য কমন সেন্স, অর্থাৎ যুক্তি এবং সাধারণ জ্ঞানের পরিবর্তে বিপদগামী হয়েছে, কখনোই না, কমন সেন্সে কখনোই বিপদগামী হয়নি। তাহলে সেকেন্ড অপশনটাও কিন্তু ফলস হবে। তারপর বলছে বোথ আর্গুমেন্টস অ্যান্ড কমন সেন্স হ্যাভ গন স্ট্রে, অর্থাৎ উভয় যুক্তি এবং সাধারণ জ্ঞান বিপদগামী হয়েছে। তো উভয় যুক্তি এবং উভয় যুক্তি একসাথে তারা সাধারণ জ্ঞান বিপদগামী হয়েছে, তাহলে সি হয়ে যাবে আনসার। আর ডি এ কি বলছে, নাইদার দ্য আর্গুমেন্ট নট দ্য কমন সেন্স, এটা কখনোই নয়। কিন্তু এটা যে ফার্স্ট অপশনটা রয়েছে সেটা একা একা কখনোই সেটার উপর ভিত্তি করে হতে পারে না, সেকেন্ড অপশনটাও কিন্তু একা অপরের উপর ভিত্তি করতে হয়, মানে করে যে দার্শনিক মতবাদ এবং কমন সেন্সের মধ্যে যে ঘটনাটা ঘটছে, দ্বন্দ্বের ঘটনাটা কখনোই তারা প্রমাণ করতে পারেন না, এটা দুটো অপশন একা একা। কিন্তু এ বি অপশন একসাথে কিন্তু এটা করতে পারে, কারণ বোথ আর্গুমেন্ট দ্য কমন সেন্স হ্যাভ গন স্ট্রে, কারণ দুটো স্টেটমেন্ট এবং কমন সেন্স অবশ্যই বিপদগামী হয়েছে বা হতে পারে তাদের মধ্যে দ্বন্দ্ব বা দ্বিচারিত দেখা দিলে। তাহলে এটার আনসার হয়ে যাবে সি। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে মুর অ্যানালাইসিস। তো মুর বিশ্লেষণ করেছেন, কি বিশ্লেষণ করেছেন, যে ল্যাঙ্গুয়েজ না লিঙ্গাস্টিক ফ্যাক্ট না এক্সটার্নাল লিঙ্গাস্টিক এন্টিটি না অল অফ দ্য অ্যাবভ। তো এখানে মুর যেটা করেছেন সেটা এক্সটার্নাল লিঙ্গাস্টিক এন্টিটি, অর্থাৎ অতিরিক্ত ভাষাগত তথ্য, কারণ তিনি অ্যানালাইটিক ফিলোসফির ফাউন্ডার ছিলেন, তো
তা অতিরিক্ত ভাষাগত তথ্যকেই তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তাহলে এটার আনসার হবে সি, এক্সটার্নাল লিঙ্গুইস্টিক এন্টিটি। ওকে, তারপরের কোশ্চেন রয়েছে মুর অ্যাটমিস্টিক অ্যানালাইসিস ইজ সাপোজ টু বি দ্য রিয়াকশন এগনিয়েস্ট, অর্থাৎ যে মুর যে অ্যাটমিস্টিক বিশ্লেষণ বা পরমাণু বিশ্লেষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া বলে যেটাকে মনে করা হয়, বা অ্যাটমিস্টিক অ্যানালাইসিসের যে প্রতিক্রিয়া বা এর বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, সে কোন স্টেটমেন্টটা? তো এখানে ফার্স্ট অপশনে বলছে কান্টিয়ান ডিকটোমি বিটুইন এপিস্টেমোলজি অ্যান্ড অন্টোলজি, অর্থাৎ জ্ঞানবিজ্ঞান এবং অন্টোলজি এর মধ্যে কান্টের দ্বিচারিতা, অর্থাৎ জ্ঞানবিজ্ঞান এবং অন্টোলজিক্যাল যে আর্গুমেন্ট রয়েছে বা যুক্তি রয়েছে এদের মধ্যে দ্বিচারিতা, তো কান্টিয়ান। তো এটা তো ফলস একটা যুক্তি। তারপর সেকেন্ড বলছে হেগেলিয়ান আইডেন্টিটি বিটুইন থট অ্যান্ড বিইং, তো এখানে বলছে যে চিন্তা এবং সত্তার মধ্যে হেগেলিয়ান পরিচয়, তো হেগেলিয়ানে তো কনসেপ্টকে রিফুট করেছে বা প্রত্যাখ্যান করেছে বা অগ্রহণযোগ্য বলেছেন, তাহলে এটাই এই বি অপশনও হয়ে যাবে ইনকারেক্ট। তারপর হচ্ছে সি, ব্যাডেলিয়ান অ্যাবসোলিউটিজম, এটাই হবে আনসার, কারণ তিনি ব্যাডেলিয়ান আইডিয়ালিজমের সমর্থনকারী ছিলেন, তার জন্য তিনি অ্যাটমিস্টিক বিশ্লেষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে তিনি ব্র্যাডেলিয়ান অ্যাবসোলিউটিজম বা ব্যাডেলিয়ান স্বৈরতন্ত্রের কথা তিনি বলেছিলেন। তো সি হয়ে যাবে আনসার এটারও। ওকে, তারপরের কোশ্চেনে রয়েছে হু অ্যাডভোকেটস দ্য রেপুটেশন আইডিয়ালিজম, তো এখানকার মধ্যে কে রেপুটেশন আইডিয়ালিজম বা সমর্থন করেছিলেন, অর্থাৎ আইডিয়ালিজমের বিরোধিতা কে কে করেছিলেন? ফার্স্ট অপশনে রয়েছে রাসেল বার্কলে, তো রাসেল বার্কলে হবে না, কারণ রাসেল করেছিলেন কিন্তু বার্কলে করেননি। তারপর বলছে মুর বার্কলে, তো বার্কলে তো এখানেও করেননি, মুর করেছিলেন, তাহলে এটাও হবে না। তো সি অপশন বলছে রাসেল অ্যান্ড মুর, তাহলে সিটাই হয়ে যাবে অ্যান্সার, কারণ আইডিয়ালিজমের বিরুদ্ধে রাসেল এবং মুরই ছিলেন বা বা এর সমর্থক ছিলেন রেপুটেশন আইডিয়ালিজমে। ওকে, তো এটার আনসার হবে সি। তারপরের কোশ্চেন হচ্ছে গুড অ্যাকর্ডিং টু মুর ইজ ইনডেফিনেবল বিকজ, তো এখানে বলছে যে মুরের মতে ভালো অনির্ধারিত কারণ, তো মুর ভালো বা গুড এটাকে অনির্ধারিত বলেছেন, কারণ ইট ইজ ইনিউভেবল কোয়ালিটিস, অর্থাৎ এটি অসংখ্য গুণ রয়েছে, অর্থাৎ গুডের অসংখ্য গুণ রয়েছে, এটা ইনকারেক্ট একটা স্টেটমেন্ট। তারপরে ইট ইজ এ সিম্পল টার্ম, অর্থাৎ এটি একটি সহজ শব্দ, তাহলে এটাই হয়ে যাবে আনসার, কারণ মুর যে কোনো যুক্তি সহজভাবে দেওয়ার চেষ্টা করেছেন, যেটা অ্যাবসলিউট কমন সেন্স বলো, প্রুফ অফ এক্সটার্নাল ওয়ার্ল্ডের বলো, সবগুলোই কিন্তু সহজভাবে দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে গুডের ব্যাপারটাও কিন্তু তিনি সহজভাবেই, তাহলে এটার আনসার কিন্তু সহজেই হবে, ইট ইজ এ সিম্পল টার্ম, এটা একটা সাধারণ একটা শব্দ বা ও একটা সহজ শব্দ, তার জন্য তিনি ভালো একটা অনির্ধারিত বলেছেন। ওকে, তাহলে এটার আনসার কি হয়ে যাবে? এটার আনসার হবে বি। তারপরের কোশ্চেনে রয়েছে ডেফিনেশন গুড ইন টার্মস অফ সেলফ রিয়েলাইজেশন অ্যাকর্ডিং টু মুর উড বি, তো মুরের মতে আত্ম উপলব্ধি অর্থাৎ সেলফ রিয়েলাইজেশনের ক্ষেত্রে ভালের সংজ্ঞাটি কি হতে পারে, বা ভালোর সংজ্ঞাটি হবে কি প্রকৃতির? তো ওখানে বলছে ন্যাচারালিস্টিক ফ্যালাসি, বা এটাকে বলছে প্রাকৃতিক ভ্রান্তি, তারপর মেটাফিজিক্যাল ভ্রান্তি বা আধ্যাত্মিক ভ্রান্তি, তো না দুটোই। তো গুড সম্পর্কে এটা কখনোই মেটাফিজিক্যাল হবে না, এটা ন্যাচারালিস্টিকই হবে, কারণ তিনি ন্যাচারালিস্টিক বা প্রাকৃতিক ভ্রান্তি হিসাবেই তিনি গুডকে ব্যাখ্যা দিয়েছিলেন, গুডের ব্যাখ্যা করেছিলেন। ওকে, তাহলে এটার আনসার হবে এ। ওকে, তারপরে কোশ্চেন রয়েছে অ্যাজেশন রয়েছে যে উই ক্যান অ্যান্ড মাস্ট কনসিভ দ্যাট ব্লু মাইট এক্সিস্ট অ্যান্ড ইয়েট দ্যাট এ সেন্সেশন অফ ব্লু নট এক্সিস্ট, অর্থাৎ বলছে যে আমরা ধারণা করতে পারি এবং ধারণ করতে পারি যে নীল থাকতে পারে এবং তবুও নীল অনুভূতি বিদ্যমান নেই, বা নীলের অনুভূতি বিদ্যমান নেই। এখানে বলছে যে আমরা ধারণা করতেই পারি যে নীল রয়েছে বা নীল থাকতে পারে, কিন্তু তবুও নীলের অনুভূতি কখনোই বিদ্যমান নয়, এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, এই কথাটা কিন্তু বলেছিলেন। ঠিক আছে, মুর অনুসারে কিন্তু যে অনুভূতির ধারণা তিনি দিয়েছেন, পারসিভডের ধারণা বা পারসিপির ধারণা তিনি দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে ব্লু এবং সবুজের বা
কি বলে গ্রিনের মধ্যে যে পার্থক্য সেটা আমরা মেন্টাল স্টেটের দ্বারা বা এর মাধ্যমে আমরা এটাকে পার্থক্য করতে পারছি। তো সেই হিসাবে কিন্তু নীলের একটা নির্দিষ্ট নিজস্ব কোনো অনুভূতি কখনোই বিদ্যমান নেই এর মধ্যে। ওকে, তো এই স্টেটমেন্টটা ট্রু হবে। তারপর রিজন কি বলছে, সেন্সেশন অ্যাকর্ডিং টু মুর হ্যাজ টু এলিমেন্টস, কনসাসনেস দ্য অ্যান্ড আদার অবজেক্ট অফ কনসাসনেস। তো সংবেদন মুরের মতে দুটি উপাদান আছে, চেতনা এবং চেতনার বস্তু। অবশ্যই, কারণ তিনি সেন্সেশন বা কনসাসনেসের যে দুটো দিকের কথা বলেছিলেন সেখানে তিনি সচেতনতা এবং সচেতনতা বস্তুর কথা বলেছিলেন। তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক। তাহলে এই দুটো আমার আনসারের দরকার নেই, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এবার দেখি যে এর প্রকৃত রিজন কি এটা। তো উই ক্যান কনসিভ দ্যাট ব্লু মাইট এক্সিস্ট, এখানে যে ব্লুয়ের অনুভূতির কথা বলেছেন সেখানে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সে সংবেদনের ব্যাপারে তিনি রিজন দিয়েছেন যে এর মধ্যে যে চেতনা এবং চেতনা বস্তু রয়েছে সে কারণ সেটার উপর ভিত্তি করেই কিন্তু তার পুরো কমন সেন্স বলো বা হ্যাঁ কমন সেন্সের যে ধারণাটা কিন্তু তিনি দিয়েছিলেন। ওকে, যার জন্য এটার আনসার কিন্তু হয়ে যাবে এ, বা এটা হচ্ছে বি, এই সরি রিজনটা হচ্ছে এক্স্যাক্ট রিজন, কারণ কারেক্ট এক্সপ্লেনেশন। তো এ দুটো স্টেটমেন্টই ট্রু, আর রিজনটাও কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা কারেক্ট এক্সপ্লেনেশন, তার জন্য এটার আনসার হবে এ। ওকে, তো মুর থেকে থিওরি পড়লেই থিওরি যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কিন্তু এই থিওরি থেকেই এসেছে। তো থিওরিগুলো ভালোভাবে মনে রাখবে। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে থিওরিতে মানে থিওরি বলতে কি, এখন তো নয় যে পরীক্ষার হলে গিয়ে গ্র্যাজুয়েশন নয় বা কিংবা এমএ নয় বড় বড় নোট 4 পাতা 5 পাতা নোট লিখে আসতে হবে। এখন তো সেরকম ব্যাপার না। এখন কি করে পড়তে হবে, যে কনসেপ্টগুলোকে ধরে রাখতে হবে, যে কনসেপ্টগুলো ভালোভাবে, যে থিওরিটা এমনভাবে পড়তে হবে যাতে কনসেপ্টটা তুমি বুঝতে পারো সেই হিসাবে। তো আমিও সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি, অনেক আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তো সবাই যদি ভালোভাবে মন দিয়ে দেখো তো অবশ্যই বুঝতে পারবে। তো সেই থিওরিগুলো দেখে ভালোভাবে নিজেদের মধ্যে প্রত্যেকটা ফিলোসফার সম্বন্ধে, বিশেষ করে ওয়েস্টার্ন ফিলোসফির প্রত্যেকটা ফিলোসফার সম্বন্ধে ওদের কনসেপ্টটা নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম কনফিউশন হবে না। সব থেকে বড় ব্যাপার নেটের পরীক্ষা এক্সাম দেওয়ার সময় সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে কনফিউশনের ওপর ভিত্তি করেই তুমি জানা কোশ্চেন ভুল করে দিয়ে চলে আসবে। সেই জন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, কারণ একে অপরের সাথে কেউ কাউকে যেন গুলিয়ে না যায়, যেটাকে কনফিউশন বলছে পরীক্ষার হলে। তো সেই হিসাবে থিওরিটাকে ভালোভাবে মন দিয়ে দেখতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড, এমন এমন একটা ওয়ার্ডকে, শব্দ, যেমন বাংলা বুক যদি পড়ো, বই পড়ো, সেখানেও কিন্তু এমন এমন শব্দ থাকে, তার পাশে কিন্তু ইংলিশ টার্মটা থাকে। তো সেই হিসাবে যদি মনে রাখার চেষ্টা করো, তবুও কিন্তু অবশ্যই সেই হিসাবে কনসেপ্টটা চলে আসবে, এবং পরীক্ষার হলে গিয়ে সেই হিসাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।